জয় হিন্দ, জয় ভারত। আমাদের আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। যে ভারত না হলে বাংলাদেশ নামে কিন্তু একটি দেশ স্বাধীনই হতো না। আমরা সবাই সাধারণত জানি যে 1971-এ পাকিস্তান কি রকম অত্যাচার করেছে বাংলাদেশের উপর। সেই বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারতের নিমন্ত্রণে তিনি ভারতে আসবেন না। এই যে দেখতে পাচ্ছেন, হিন্দুস্তান টাইমসের আমি একটি লেখা দিয়ে দিয়েছি, বাংলাদেশ সেজ পিএম নট উইল ভিজিট ইন্ডিয়া। এখানে কিন্তু তিনি স্পষ্ট করে বলেছেন যে তারেক রহমান যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী আছেন তিনি ভারতের সফরে আসবেন না, এবং উল্টে ভারতের উপর তিনি আবার দুটো শর্ত চাপিয়ে দিলেন যে এই শর্ত দুটো যদি ফুলফিল হয় তবেই বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারতে সফরে আসবেন। এবার এখানে কি কি শর্ত আছে সব বিস্তারিত আমরা আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে, এবং জানার চেষ্টা করব যে শেখ হাসিনা কি সত্যি ডিসেম্বরে বাংলাদেশে যাবেন, এবং এই যে তারেক রহমান যে শর্তগুলো চাপিয়েছে ভারত কি সেই শর্তগুলো নিঃশর্তে মেনে নেবে। তো চলুন একে একে শুরু করা যাক। প্রথমেই বলবো, আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা জানি যে দেখুন, এই বাংলাদেশ দুটো শর্ত চাপিয়েছে। কি কি শর্ত? এইচ এবং এইচ মানে এইচ স্কোয়ার। কি কি? প্রথম এইচে হলো হাসিনা। বাংলাদেশের তারেক রহমানের সরকার বলছে যে শেখ হাসিনাকে বাংলাদেশ পাঠালেই তবেই এই তারেক রহমান ভারত সফর সম্পর্কে ভাববেন। এবং আরেকটা এইচ কি? আরেকটা এইচ হলো হাদি। আপনারা সবাই জানেন যে ওসমান হাদি বাংলাদেশের একজন নেতা ছিলেন, এবং তিনি বিশেষ করে ভারত বিদ্বেষী মনোভাব পোষণ করার জন্য তিনি নেতা হয়েছিলেন, এবং বলা হয়ে থাকে যে তিনি ভারত বিদ্বেষী হিসাবেই অন্যতম পরিচিত মুখ বাংলাদেশের মধ্যে। এবার কোনো এক আননোন ব্যক্তি তাকে মেরে ফেলে দিয়েছেন, সেই জন্যই কিন্তু এই বাংলাদেশের তারেক রহমান সরকার বলছে যে যদি হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠায় এবং এই ওসমান হাদির যে হত্যাকারী যারা ভারতে লুকিয়ে আছে তাদেরকে যদি প্রত্যাবর্তন করে তবেই এই তারেক রহমান সরকার ভারতে আসবেন কিনা সেটা সম্পর্কে তিনি বিবেচনা করবেন। বলেননি যে তিনি আসবেনই, তিনি বিবেচনা করবেন এটা বলেছে। এবং বলা যেতেই পারে তিনি এক প্রকার কিন্তু এই বলটা ভারতের কোর্টেই রেখে দিল। ভারত কি চাইলেই শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠিয়ে দিতে পারে? উত্তর হবে না। দেখুন, 2000 এখানে আমি লিখেছি 2013 সালে বাংলাদেশ, তখন শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিলেন, বাংলাদেশ এবং ভারতের মধ্যে একটি চুক্তি হয়েছিল। সেখানে বলা হয়েছিল প্রত্যর্পণ চুক্তি বলা হয়। সেখানে বলা হয়েছিল যে যদি কোনো রাজনৈতিক ব্যক্তিকে ভারতে থাকে কিংবা ভারতের কোনো রাজনৈতিক ব্যক্তি যদি বাংলাদেশে থাকে তাদের কি করে এক দেশ থেকে আরেক দেশে আনা হবে। এখানে কিন্তু একটি উল্লেখযোগ্য বিষয় বলা হয়েছিল যে চুক্তি করেছিল, সেখানে চুক্তি কিন্তু সাধারণত আমাদের যারা ইন্টেলিজেন্স থাকেন তারাই করেছেন। এই চুক্তির মধ্যেও কিন্তু একটু ফাঁক রয়ে গিয়েছিল। কিরকম? সেখানে বলা হয়েছিল যে যদি কেউ রাজনৈতিক বন্দী হিসাবে থাকেন এবং তার যদি জীবন সেখানে গেলে জীবন সংকটাপন্ন, অর্থাৎ তার যদি কোনো জীবন নিয়ে কোনো সংশয় থাকে, তার যদি মৃত্যুর হানি থাকে, তাহলে কোনো দেশেই তাকে পাঠাবে না। অর্থাৎ শেখ হাসিনার যেখানে ফাঁসির সাজা চলছে সেখানে ভারত কিন্তু এই শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠাবেই না। এটা কিন্তু সেই 2013 সালে যে চুক্তি হয়েছিল তখনই কিন্তু লেখা ছিল। অর্থাৎ যে ব্যক্তি থাকবে তার যদি জীবন সংকট হয় বা জীবনের সংশয় থাকে তাহলে কিন্তু তাকে বাংলাদেশে পাঠাবে না। এবং ভারতের মতো একটা দায়িত্বশীল দেশ কোনো মতেই শেখ হাসিনাকে কোনো চুক্তি ছাড়া বা তারেক রহমান সরকারের সাথে কোনো চুক্তি ছাড়া তাকে কিন্তু কোনো মতেই বাংলাদেশে পাঠাবে না। এটা আমরা সাধারণত সবাই জানি এবং বুঝিও। অর্থাৎ এই তারেক রহমানের সরকারের সাথে আমাদের সরকারের, তারেক রহমান সরকারও হয়তো প্রধানমন্ত্রী মোদীকে বলতে পারে যে দেখুন এই মুহূর্তে আমার দেশের জনগণের উপর চাপ আছে, এই মুহূর্তে আমি যেতে পারছি না, আমাদের মধ্যে যা ডিল হোক সেটা ফোনের মাধ্যমেই সারা হোক। এই জন্য কিন্তু তারেক রহমান সরকার সরাসরি ভারতে আসবেন না, যেহেতু তাদের দেশের জনগণের একটা চাপ আছে। এবং আজকের কত তারিখ? আজকের হলো, আমি ভিডিওটা যখন রেকর্ড করছি
তখন হলো 17ই আগস্ট। আর 16ই আগস্ট একটি রিপোর্ট প্রকাশ হয়েছে। তাতে রিপোর্টে বলা হয়েছে যে ভারতের কোন কোন দেশ ভারতকে কিভাবে দেখে এবং সেই দেশের জনগণ কিভাবে ভারতকে দেখে, কতটা ভালোবাসে। তখন কিন্তু একটি খুব গুরুত্বপূর্ণ একটি রিপোর্ট প্রকাশ হয়েছিল। সেখানে দেখা গিয়েছে যে এই যে বাংলাদেশের তারেক রহমানের সরকার, বাংলাদেশের প্রায় যত জনসংখ্যা আছে তার মধ্যে 40%, সেই রিপোর্টে 40% মানুষ ভারতকে কিন্তু ইতিবাচক হিসেবেই দেখে, আর 60% মানুষ কিন্তু ভারতকে নেগেটিভ ভাবে দেখে। আপনি বলতে পারেন তাহলে 40% তো কমই হয়ে গেল, তাই ভারতের নিশ্চয়ই কম মানুষ চায় যে ভারতের সম্পর্কে ইতিবাচক তাদের দৃষ্টিভঙ্গি আছে, ধারণা আছে। এবার এই যে 60% আছে না, এর মধ্যে তারেক রহমানের সরকারই শুধু নয়, এর মধ্যে কিন্তু জামাতপন্থীই আছে। আর এই যে শেখ হাসিনার আওয়ামী লীগ, বিশেষ করে বাংলাদেশের শিক্ষিত সমাজের একটা অংশ কিন্তু সবসময় তারা ভারতকে তারা নিজেদের মানে ইতিবাচক হিসেবেই দেখে। কারণ তারা জানে 1971-এ যদি ভারত না হতো তাহলে কিন্তু আজকের বর্তমানে এই বাংলাদেশ নামে কোনো দেশই হতো না, এবং এই রাশিয়া আর ভারতেই তখন কিন্তু প্রায় 95,000 সৈন্য সহ পাকিস্তান ভারতের কাছে আত্মসমর্পণ করেছিল। ইতিহাসে কিন্তু এটা একটা অন্যতম, মানে এত সংখ্যক সৈন্য নিয়ে আত্মসমর্পণ করা ইতিহাসে খুব কমই আছে। এবার এইভাবে কিন্তু এই যে 60% জনগণের কিন্তু একটা চাপ আছে তারেক রহমানের উপর। কোন সরকারের প্রধানেই সেই দেশের জনগণকে অন্ধকারে রেখে কোনো কাজ করতে পারে না। এই জন্য বর্তমানে কিন্তু তারেক রহমানের ভারত ভিজিট হবে না বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। চীনেরও কিন্তু যথেষ্ট বাংলাদেশের উপর প্রভাব আছে। চীন চাইবে না তাড়াতাড়ি করে এই ভারতের সাথে বাংলাদেশের একটা বন্ধুত্ব হয়ে যাক, এবং বাংলাদেশেরও এটা ভাবা উচিত। তারেক রহমান সরকার অবশ্য এটাও জানে যে এই চীন যেসব জায়গায় তারা গিয়েছে সেই সব দেশ কিন্তু এক প্রকার তারা ধ্বংস করে দিয়েছে। উদাহরণ হিসেবে আমরা যদি দেখি, এই যে পাকিস্তানের কি অনেক উন্নতি করেছে চীন? মোটেই না। পাকিস্তানকে এই যে বর্ডার পোর্ট ব্যবহার করে, সিপিএসি করিডোর করে এবং বিভিন্ন প্রকার সময় তাদের থেকে স্বার্থ নিয়েই কিন্তু ঋণের জালে জড়িয়ে আসলে চীন কিন্তু প্রত্যেকটা দেশের কার্য সিদ্ধি করতে চায়। তারেক রহমান সরকারও জানে যে এই চীনকে বাংলাদেশের মধ্যে আনা তার মানে হলো খাল কেটে কুমির আনা। অর্থাৎ তারেক রহমান সরকারও চাইবে না যে হট করে এই চীনকে বাংলাদেশের মধ্যে তাদের রিলেশনটা একদম পুরো মজবুত হয়ে যায়। এবং এখানে কিন্তু বাংলাদেশের কাছে আরো একটি বাধা আছে, বাংলাদেশের উপর কিন্তু আমেরিকা, ইউএস এর প্রভাবও কিন্তু যথেষ্ট বাংলাদেশের উপর। সেখানে এই চায়নার যদি খুব কাছে চলে আসে বাংলাদেশ, তখন কিন্তু এই ইউএসও তখন খেপে যাবে। অর্থাৎ ইউএস চাইবে না যে এই বাংলাদেশের সাথে চীনের বন্ধুত্বটা খুব দৃঢ় হোক। এই জন্য কিন্তু আর এই ইউএস কে উপেক্ষা করেও চলার মতো ক্ষমতা বাংলাদেশের নেই। এই জন্য ইউএস ভাববে যে ভারত থাকে থাক, কিন্তু চীন যেন না আসে। কারণ তার কারণ হলো আমেরিকার এই মুহূর্তে প্রধান শত্রু হলো চীন, এবং সেকেন্ড যদি বলা হয় সেকেন্ড হলো এই ভারত। এবং আমরা যদি দেখি যে এই মুহূর্তে কিন্তু বাংলাদেশ এবং ভারত উভয় দেশের সাথে কিন্তু প্রচুর ডিমান্ড আছে। ভারতেরও স্বার্থ আছে, বাংলাদেশেরও স্বার্থ আছে। বাংলাদেশ এবং ভারতের মধ্যে কি কি ইস্যু আছে দেখুন, পলিটিক্যাল ইস্যু আছে, ইকোনমিক্যাল ইস্যু আছে, সিকিউরিটি ইস্যু আছে। আমরা সবাই জানি বর্ডার এরিয়ায় যেসব জায়গা আছে ভারত সেসব জায়গায় বেড়া দিতে শুরু করেছে। এই জন্য কিন্তু বিএসএফ এবং বিজিবি বাংলাদেশ যারা আছে তার মধ্যে কিন্তু বিভিন্ন সময় উত্তেজনামূলক বাক্য বিনিময় হয়েছে। ভারত কখনোই চায় না যে এইসব জায়গায় বর্ডার এরিয়া যায় সেই সব জায়গায় কোনো টেরর থাকুক, কিংবা ভারতের অভ্যন্তরীণ ব্যাপারে তারা কোনো হস্তক্ষেপ করুক এবং ভারতের কোনো ক্ষতি করুক। ভারত কিন্তু সবসময় ইতিহাস ঘেটে দেখবেন যে একটা জিনিসে খুব বিশ্বাসী, ভারত চায় যে তার প্রতিবেশী দেশ তারা শান্তিতে থাকুক, অন্তত ভারত বিরোধী কোনো চক্র যেন সেই দেশে কাজ না করে। চীনের সাথে যদি আমরা একটু কম্পেয়ার করি, চীনের যে পার্শ্ববর্তী এই যে ম্যাপটা যদি চীন হয়ে থাকে, তাহলে পার্শ্ববর্তী যতগুলো দেশ আছে 14টা মতো ইন্টারন্যাশনাল দেশ আছে, এই 14টা দেশের সাথেই কিন্তু
চীনের সম্পর্ক খারাপ। আর ভারতের যদি প্রতিবেশী দেশ দেখি, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, ভুটান, বাংলাদেশ এবং এই মায়ানমার। অর্থাৎ যদি দেখা যায় ভারতের সাথে একমাত্র সম্পর্ক খারাপ কিন্তু এই পাকিস্তানের সাথে। এছাড়া এই নেপাল, ভুটান, আফগানিস্তান, মায়ানমার এবং বাংলাদেশ, সম্প্রতি বাংলাদেশের সাথে কিন্তু এর আগেও সম্পর্ক ভালো ছিল। অর্থাৎ ভারতের প্রতিবেশী দেশের সাথে কিন্তু ভালো সম্পর্ক আছে, ব্যতিক্রম পাকিস্তান। অর্থাৎ বোঝাই যাচ্ছে ভারত তার প্রতিবেশীদের ভালো চায়, এটাই তার প্রমাণ। এবং ভারত সবসময় যেটুকু পারে সব দেশকে কিন্তু সাহায্য করে, কিন্তু বিনিময় কি চায়? ভারত শুধু বিনিময় একটাই জিনিসই চায়, সেটা হলো যে সেই দেশে কোনো রকম ভারত বিরোধী যেন কার্যকলাপ না হয়, সেই দেশে জঙ্গিরা জায়গা পাক এবং তারা ভারত বিরোধী কোনো সন্ত্রাসী কার্যকলাপ করুক, এইটাই কিন্তু ভারত চায়। ভারত যে আরো উদারনীতিতে বিশ্বাসী তার সর্বশ্রেষ্ঠ উদাহরণ হলো এই যে তুর্কি, যারা অপারেশন সিঁদুরে পাকিস্তানকে তারা অস্ত্র দিয়ে গেছে। সেই তুর্কির যখন ভূমিকম্প হয়েছিল তখন সর্বপ্রথম বিশ্বের মধ্যে ত্রাণ পাঠিয়েছিল ভারত। আর সেই তুর্কি অপারেশন সিঁদুরে পাকিস্তানের হয়ে ড্রোন পাঠিয়েছে ভারতকে আক্রমণ করার জন্য। অর্থাৎ আমি বুঝাতে চাইলাম যে ভারত কিন্তু সবসময় উদারনীতিতে বিশ্বাসী, এটাই তার প্রমাণ। ভারতের সাথে কিন্তু বাংলাদেশ এবং ভারতের সাথে ওয়াটার কিছু ইস্যু আছে, যেমন গঙ্গা ওয়াটার, তিস্তা রিভার নিয়ে শেখ হাসিনার সাথে বিভিন্ন সময় বিভিন্ন বৈঠক হয়েছিল, যদিও কোনো সেরকম শান্তিপূর্ণ আলোচনায় পৌঁছায়নি। বর্ডার রিভার ম্যানেজমেন্ট আছে, বর্ডার রিভার ম্যানেজমেন্ট মানে বর্ডার যেসব জায়গায় আছে, সুন্দরবন এলাকায় কিন্তু ভারত এবং বাংলাদেশের যে বর্ডার আছে সেই সব জায়গায় অনেক নদী আছে। বলা হয়ে থাকে এইসব জায়গা দিয়ে প্রচুর অবৈধ প্রবেশ লোক এবং বিভিন্ন প্রকার দ্রব্য সামগ্রী ভারতে প্রবেশ করে। এবার রিজনাল ইস্যু কি? ভারত কখনোই চায় না যে চায়না এই বাংলাদেশের মধ্যে বিশাল একটা জায়গা করে নেবে। বে অফ বেঙ্গলে চায়নার বিশাল সুযোগ হোক এবং বাংলাদেশের যে নদী সীমা আছে সেখানে কাজে লাগিয়ে এই চীন ভারত বিরোধী কোনো কার্যকলাপ করুক। এইসব ইস্যু নিয়েই কিন্তু যদি তারেক রহমান সরকার আসতো তাহলে কিন্তু তারা আলোচনায় করতে পারত। আপনার কি মনে হয় যে এই যে তারেক রহমান যে দাবিগুলো করেছে সেগুলো কি ভারত সরকার মেনে নেবে? আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে লিখে জানাবেন এবং এরকম ভিডিওর জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হয় পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।